হ্যালো বন্ধুরা, শুরু করছি থাই বিএল সিরিজ খেমজিরা এর এপিসোড 7। এই এপিসোডটা শুরু হয় উবন রাজধানী এর 2012 সালের কাহিনী দিয়ে। দেখা যায় মাস্টার একটা টেবিলে বসে আছে এবং তার হাতে একটা নষ্ট টেপ রেকর্ডারের ফিতা। সে সেটা নাড়াচাড়া করছে, তার মনটা খুবই খারাপ। তখন পেছন থেকে কেউ একজন বলে, তুমি এখানে কি করছো? তখন মাস্টার পিছনে ফিরে এবং দেখে ওটা প্রেম ছিল এবং বলে, তুমি এখানে কখন আসলে? আজকে কি তোমার কোনো টিউটোরিয়াল ক্লাস নেই? তখন প্রেম বলে, না, আজকের জন্য নেই। তখন মাস্টারকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছিলে? তুমি কি আমাকে মিস করছিলে? এই কথা শুনে মাস্টার বলে, কাম অন, আমার বাবা তোমার বাবার সাথে কথা বলতে এসেছে, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। এরপর প্রেমের চোখ পড়ে মাস্টারের হাতের ওই ফিতাটার দিকে এবং জিজ্ঞাসা করে, আচ্ছা আন্টি, এই ক্যাসেটটা কি ভেঙে গেছে? তখন দেখা যায় মাস্টার কিছু বলে না, সে মাথা নিচু করে ফেলে। তখন দেখা যায় প্রেম তার ব্যাগ থেকে একটা MP3 প্লেয়ার বের করে এবং বলে যে এখন থেকে এরভাবে গান শুনবে। তখন মাস্টার বলে, কিন্তু ওটা তো আমার মায়ের টেপ না। এই কথা শুনে প্রেম কিছু বলে না। তখন সে একটা গান খুঁজে খুঁজে বের করে এবং বলে, পেয়ে গেছি। এই কথা বলে সে হেডফোনের একটা বাড মাস্টারের কানে দেয় এবং আরেকটা নিজে কানে দেয়। এরপরে দেখা যায় মাস্টার গানটা শুনে অবাক হয়ে যায় আর বলে, তুমি কিভাবে জানলে যে এই গানটা আমার অনেক পছন্দের? তখন প্রেম বলে যে আসলে গানটা অনেক ভালো, এই জন্য আমি সেভ করে রেখেছিলাম। এরপর দেখা যায় মাস্টার গানটা শুনে কান্না করে দেয় এবং ওর চোখ দিয়ে পানি পড়ে। মাস্টারের কান্না করা দেখে প্রেম বলে, আমি আন্টিকে মিস করি, এবং মাস্টার দু হাতে ওর চোখের পানি মুছে। তখন দেখা যায় প্রেম মাস্টারের হাত ধরে আর বলে, মাঝে মাঝে কান্না করা ঠিক আছে, এতে করে মনের যে কষ্ট আসছে সেটা দূর হয়। এবং তখন মাস্টার বলে যে আমার দাদু আমাকে বলেছে, যদি তুমি সামান হতে চাও, যখন সকলে তোমার উপর নির্ভর করবে, তখন তুমি কাউকে তোমার চোখের পানি দেখাতে পারবে না। তখন প্রেম ছোট্ট করে ওর হাতে একটা থাপ্পড় দিয়ে বলে, আমি তাদের মতো না। তুমি আমাকে এটা বলো না যে তুমি যখন সামান হবে তখন তোমার ওই চোখ দুটো গ্লাসের আড়ালে লুকিয়ে রাখবে, গ্র্যান্ড মাস্টারের মতো। মাস্টার তখন বলে, ওরকম কিছুই না, তার চোখ শুধু সূর্যের আলোতে সেন্সিটিভ, তাই সে ওটা ব্যবহার করে। তখন প্রেম বলে, যাই হোক, জামানরাও মানুষ, তারাও কোনো কিছু ফিল করতে পারে বা ভাবতে পারে এবং তাদের সেটা বলার অধিকার আছে, তাই না? তখন সে আবার বলে যে যখন তুমি আমার সাথে থাকবে তখন একদমই তুমি কুল থাকার চেষ্টা করবে না। এবং সে নিজের দুটো আঙুল দিয়ে ট্রেস করে বলে, তুমি এভাবে হাসবে। এবং তখন দেখা যায় মাস্টার একটু জোর করে হাসে। তখন প্রেম আবার মাস্টারের হাত ধরে এবং বলে, চলো এটা আমরা একসাথে ঠিক করি, আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে দেবো এটা ঠিক করার জন্য। তখন মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আবার 2025 সালের কাহিনীতে ফিরে আসি। মাস্টারদের গাড়ির প্রেমের যে ড্রামা হবে সে ভেন্যুতে এসে পৌঁছায় এবং তারা চারজনই গাড়ি থেকে নামে। মাস্টার তার ব্যাগটা চার্নের হাতে দেয় এবং জেড বলে, ওয়াও, এটা অ্যামেজিং, এখানে নাকি একটা তারা পেলেও পারফর্ম করবে। এই কথা বলে সে সামনের দিকে তাকায়। মাস্টার তখন চারদিকে প্রেমকে খুঁজতে থাকে। এর ভেতরে প্রেম ওখানে আসে এবং মাস্টারকে ওয়েলকাম জানায়। ওরা তিনজনও তখন প্রেমকে গ্রিট করে এবং তখন মাস্টার তার চোখ থেকে চশমাটা খোলে আর বলে যে আমাদেরকে রাইড দেওয়ার জন্য ধন্যবাদ। এবং প্রেম তখন বলে যে আসলে মেন সিনটা শুরু হতে একটু সময় লাগবে। তখন মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাকে তাদের কাছে নিয়ে চলো। এই কথা বলে তখন প্রেম বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তারা চলে যেতে নেয়। তখন মাস্টার হঠাৎ করে পিছনে ফিরে এবং জেটকে বলে, জেট, এই সময় তুমি তোমার বন্ধুদেরকে, লোকাল যে স্পিরিট আছে তাদের থেকে পারমিশন নিয়ে নাও এবং ওরা আউটসাইডার, ওরা যদি কোনো সমস্যা করে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। এই কথা বলে মাস্টার চলে যায় এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জেট, চার্ন আর খেম ওরা ওই লোকাল স্পিরিটের কাছ থেকে পারমিশন নেয়। এরপর তাদের দুজনের লোকাল স্পিরিটকে গ্রিড করা শেষ হলে তারা উঠে দাঁড়ায়। জেট তখন বলে যে এইখানেই সেই হোলিম্যান যে ম্যাসাক্রিটা সেটা হয়েছিল। জেট আরো বলে, এখানে অনেক মানুষ মারা গেছে। তখন খেম বলে, ও তার মানে তারা স্টেজ যে প্লেটা সেটা সেই অ্যাকচুয়াল প্লেসই করছে, তাই তো? তখন জেট মাথা নেড়ে হ্যাঁ বলে এবং বলে, এখানে যে স্পিরিট আছে তাদেরকে মেরে ফেলা হয়েছে ওই রেবেলসের জন্য। জেট আরো বলে, তারা নিজেদেরকে হোলিম্যান বলে দাবি করতো, কিন্তু যে সেমি সরকার আছে তারা তাদেরকে প্রিভ্যান গোস্ট বলতো এবং তারা সেটা করতো যে মরে যাওয়ার আগেই। তখন খেম বলে যে এটা আমি মাত্রই জানতে পারলাম এবং তাদের এই ইতিহাস অনেকেই জানে না, তাই তো? তারপর খেম চারদিকে তাকিয়ে ওই আত্মাদের উপস্থিতি অনুভব করতে পারে এবং সে একটু ঘাবড়ে যায়। তখন জেড বলে, তুমি তাদের উপস্থিতি টের পাচ্ছ, তাই না? কোনো সমস্যা নেই, তারা আমাদের কোনো ক্ষতি করবে না। এখানে স্টুডেন্ট যারা, তারা শুধু এই জায়গাটা ব্যবহার করছে মাত্র, শুধু তাদের স্টোরিটা তার যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে জানানোর জন্য। আর আমরা তো শুধুমাত্র তাদের পারমিশন নিতে এসেছি, আমরা এর মাধ্যমে তারা বুঝতে পারবে যে আমরা তাদের কোনো ক্ষতি করতে আসিনি। এই কথা বলে সে খেমের পিঠে চাপড় দিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং তখন খেম আবার সেই রুমফায়ংয়ের উপস্থিতিও অনুভব করতে পারে। এর পরের দৃশ্যে দেখা যায় মাস্টার প্রেমের সাথে ওই স্টুডেন্টদের কাছে যায় এবং তাদের যে রিচুয়াল আছে সেটা শেষ করে। তারপর মাস্টার বলে যে
একটা কথা মনে রাখবে, তোমরা তাদের এই জায়গাটা ব্যবহার করছো, অতএব এই জায়গাটা ব্যবহার করা হয়ে গেলে তোমরা নিজ দায়িত্বে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, যাতে তাদের কোনো ক্ষতি না হয় এবং তারা বিরক্ত না হয়। তখন সকল স্টুডেন্টরা বলে আচ্ছা ঠিক আছে, এবং প্রেম তখন তাদের বলে আচ্ছা এখানে কাজ শেষ, এখন গিয়ে তোমরা ড্রেস আপ করে নাও। এই কথা বলে সবাই ওকে গ্রিটিং করে তো চলে যায়, এবং তখন প্রেম মাস্টারকে বলে যেহেতু আমাদের কিছু সময় আছে, তাহলে আমরা চলো পাশেই একটা মন্দির আছে, ওইখানে আমরা এই ব্রেকটা কাটিয়ে আসি। তখন মাস্টার বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখানেই ঠিক আছি। মাস্টার বলে আমি আশেপাশেই আছি। তখন দেখা যায় একটা লোক আসে এবং বলে প্রফেসর, আমি এই ফাইন আর্টসের এই পেন্টিংগুলো কোথায় লাগাবো? তখন প্রেম পিছনে ফিরে আর বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে জিজ্ঞেসই করবে না, আচ্ছা ঠিক আছে আমার সাথে চলো। এই কথা বলে সে ওই লোকটাকে নিয়ে ওখান থেকে চলে যায়, এবং দেখা যায় মাস্টার তখন দাঁড়ায়, তখনই ওখানে খেম চলে আসে এবং বলে মাস্টার, যেহেতু এখানে স্পিরিট আসে সেহেতু আমার এখানে থাকা কি উচিত হবে? রামফায়াং কি তাদের কন্ট্রোল করতে পারবে স্পিরিটদের? তো আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত। তখন মাস্টার বলে যে সমস্যা নেই, রামফায়াং তাদের কিছুই করতে পারবে না, তোমার এখানে আনকমফোর্টেবল লাগছে তাই তো? খেম বলে কিভাবে? তখন মাস্টার বলে সে তুমি দেখতে পাবে। এই কথা বলে সে তার হাত থেকে তার দাদার দেওয়া সেই তাবিজটা সে খুলে খেমের হাতে পরিয়ে দেয়। খেম তখন বলে বাট এটা তো আপনার দাদার দেয়া। তখন মাস্টার বলে আমি শুধু তোমাকে এটা ধার দিচ্ছি, ঠিক আছে, আর এটা একদমই হারাবে না। এই কথা বলার পর দেখা যায় পিছনে একটা চিৎকার শোনা যায় এবং প্যাং নামের সেই লোকটা পড়ে যায়, এবং তখন প্রফেসর প্রেম বলে যে আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওই ল্যাডারটা ব্যবহার করো, কিন্তু তুমি সেটা করনি, তুমি ঠিক আছো? শোরগোল শুনে তখন মাস্টার আর খেম তাদের কাছে আসতে নেয়, এবং তখনই দেখা যায় যে বাঁশের একটা স্ট্রাকচার তাদের উপর পড়তে নেয়, এবং মাস্টার হাত দিয়ে সেটা ধরে, যার ফলে মাস্টারের হাত কেটে যায়, এবং সেখানে প্রেম তাড়াহুড়ো করে আসে এবং বলে যে তুমি ঠিক আছো? তোমার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। এবং প্যাং নামের ওই লোকটা বলে প্রফেসর আপনি এখনই তার হাতের ওই ট্রিটমেন্টটা করুন। তখন মাস্টার বলে না এটা কিছুই না, কোনো ট্রিটমেন্টের দরকার নেই। কিন্তু খেম তখন বলে যে না এটা ট্রিটমেন্ট করতে হবে, নাহলে এটা ইনফেক্টেড হয়ে যেতে পারে। তখন প্রেম বলে হ্যাঁ খেম ঠিকই বলেছে, এটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, তাই তোমাকে এখন এটা ট্রিটমেন্ট করা উচিত, চলো আমার সাথে। এরপরে দেখা যায় প্রেম মাস্টারকে নিয়ে যায় তার ওই যে ক্ষতটা আছে ওটা ট্রিটমেন্ট করার জন্য, এবং কেম তাদের দিকে তাকিয়ে থাকে। তখনই পিছনে শুনতে পায় ও প্যান নামের লোকটা খুবই কষ্টে আছে এবং বলে যে এই পেন্টিংটা ছিঁড়ে গেছে, যে এটা এখন আমি কি করবো, কি করে আমি এটা এখন ঠিক করব। তখন খেম জিজ্ঞাসা করে আচ্ছা এটার কি কোনো ছবি আছে, তাহলে আমি এটা রিক্রিয়েট করে দিতে পারি। এই কথা শুনে প্যান তো খুশি হয়ে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই যে ওখানে মেডিকেল যে টিম আছে তারা মাস্টারের সেই ক্ষতটা ট্রিটমেন্ট করে দেয়। তারা চলে গেলে তখন প্রেম বলে যে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, এবং আই এম সরি যে আমি তোমাকে তখন নাম ধরে ডেকেছিলাম। তখন মাস্টার বলে সমস্যা নেই, আমি সামান হওয়ার আগেই আমরা ফ্রেন্ড ছিলাম। প্রেম তখন বলে ওকে আচ্ছা, আমি যখন তোমার প্রথম আশেপাশে থাকতাম তখন আমি এত ইজি ফিল করতাম না, আমার মনে হতো আমি তোমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছি। এরপর প্রেম আবার বলে যে বাট এখনো তুমি আমার প্রতি সমান দায়িত্বশীল আছো, ধন্যবাদ পরাণ। মাস্টার তখন বলে আমার সাহায্য তোমার দরকার ছিল, আর একজন সামানের যদি এটাই দায়িত্ব হয়ে থাকে তাহলে আমি তোমাকে যে কোনো সময় সাহায্য করতে প্রস্তুত। তখন প্রেম বলে যে আমরা ওসবের কথা বলছি না, আমি আজ আমাদের কথা বলছি। এই কথা বলার পর দেখা যায় ওখানে দৌড়ে দৌড়ে প্রেমের ভাই চলে আসে, এবং সে একটা কাগজ দেয় প্রেমকে এবং বলে এটা কি এমন দরকার ছিল? তখন ওর বোন বলে যে তুমি তো এটা আমার একটা ছবি তুলে পাঠালেই পারতে, তোমার তো আসার দরকার ছিল না। তখন পং বলে যে তুমি বলেছিলে এটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য তো আমি নিয়ে আসলাম। তখন দেখা যায় ওর বোনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এটা কি? তখন ওর বোন বলে এটা আমার একটা স্পিচ যেটা আমি এখানে স্টুডেন্টদের জন্য লিখেছিলাম। তখন বলেন দাও ওটা আমার কাছে দাও। তখন পং ওটা তার কাছে দেয় এবং তার বোন তাকে থ্যাংক ইউ বলে। তারপর পং বলে আচ্ছা ঠিক আছে, এবং সে মাস্টারকে গ্রিট করে, এবং মাস্টারের হাতে ওই ব্যান্ডেজ দেখে তখন ভালোভাবে তাকায় আর বলে মাস্টার আমার ব্যথা পাওয়ার পরিবর্তে মনে হয় আপনিই ব্যথা পেয়েছেন। তখন প্রেম বলে তুমি তোমার ভাষা ঠিক করো। তখন পং বলে আমি আবার কি করলাম? তখন প্রেম বলে যে সে আমাকে বাঁচিয়েছে, তুমি তার সাথে এরকম করে বলছো? তখন পং বলে আচ্ছা ঠিক আছে সরি, আমি যাচ্ছি ওই বাচ্চাদের হেল্প করার জন্য। তখন প্রেম বলে বাচ্চাদের হেল্প করো, তাদের সাথে কোনো মিস করো না, ঠিক আছে? তখন বলছে না আমি এটা কখনোই করবো না। এরপর মাস্টারকে বলে এনিওয়ে মাস্টার আমার বোনের ভালোভাবে খেয়াল রাখবেন। এই কথা বলে সে খেমের কাছে চলে যায়, এবং প্রেম বলে যে পং এরকমই, সে এরকম দুষ্টুমি করতেই পছন্দ করে, সে আর চেঞ্জ হলো না। তখন মাস্টার বলে তুমিও চেঞ্জ হওনি, এখনো তার সাথে সেরকম মারামারি লেগে যায় তোমার। তখন দেখা যায় পং খেমের কাছে গিয়ে বসে এবং সে কথা বলে। এই দৃশ্য দেখে মাস্টারের জেলাস ফিল হয়, এবং সে তাকিয়ে থেকে বলে যে এরকম রৌদ্রের ভেতর বসে আছে তো তো কালো হয়ে যাবে। তখন প্রেম বলে যে কি বললে তুমি? তখন মাস্টার বলে না কই কিছু বলিনি তো। তখন দেখা যায় প্রেম আবার বলে আচ্ছা এই প্রজেক্টটা শেষ হওয়ার পরে তোমার সাথে আমার কিছু কথা আছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেড আর চান গাড়ির কাছে। জেড তখন বলে খেম সবাইকেই তার হেল্প অফার করছে, সে এটা এনজয় করার পরিবর্তে। তখন জেড বলে তাকে সেটা করতে দাও, এভাবে হয়তো তার মন একটু ভালো
হবে। এর ভেতর যে তখন বলে, আচ্ছা আমরা কোন কালারগুলো নেব? তখন চায়ন বলে যে, না চলো সবগুলোই নিয়ে নেই। তখন জেড বলে, না সব নেওয়ার দরকার নেই। আমরা ১ টা বা ২ টো কালার নেই। তখন চায়ন বলে যে, আচ্ছা তার আগে আমরা দেখি যে কালারগুলো আসলে ঠিক আছে কিনা। এরপরে তারা দুজনে রংগুলো দেখতে থাকে। তখন চায়ন একটা রং দেখে সেটা ড্রাই হয়ে গেছে। তখন জেড বলে, এগুলো যদি খারাপই হবে তাহলে তারা কেন এগুলো এনেছে? তখন জেড বলে, এগুলো সব প্রাইমারি কালার। চলো এগুলো আমরা মিক্সড করে দেখি। তখন জেড বলে, আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করছি। এই কথা বলে সে একটা তুলি এবং প্লেট নেয়। তাতে রং উঠায় এবং জেড প্লেটে একটু রং উঠায় এবং নাড়াচাড়া করে আর চায়নের দিকে তাকায়। চায়ন ওর দিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় জেড ওর চশমায় একটু রং লাগিয়ে দেয়। তখন চায়ন বলে যে, কি করছো তুমি? আমার চশমা তো ১২টা বাজিয়ে দিলে। এই কথা বলে সে চশমাটা খোলে এবং পকেট থেকে ছোট একটা রুমাল বের করে ওটা মুছতে থাকে। তখন জেড এক ধ্যানে ওর দিকে তাকিয়ে থাকে এবং বলে, কেউ কি তোমাকে আগে কখনো বলেছে যে চশমা ছাড়া তোমাকে অনেক সুন্দর লাগে? তখন হঠাৎ করেই তখন চায়নের মনে পড়ে তার আগের জীবনের কথা। যখন জিন লাইব্রেরিতে বসে বলেছিল যে চশমা ছাড়া তোমাকে গর্জিয়াস লাগে। এরপর হঠাৎ করে সে আবার বাস্তবে ফিরে আসে। চায়ন মুচকি হাসে এবং জেড ওর দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন চায়ন বলে, কাম অন জিন, এবং তখন জেডের মুখটা কুঁচকে যায় এবং চায়ন বুঝতে পারে যে সে ভুল বলেছে। তারপর বলে, ও জেড, এবং তাড়াহুড়ো করে সে চশমাটা চোখে দেয় এবং সেই রুমালটাও পকেটে রাখে। এরপরে বলো, তাড়াতাড়ি চলো, তারা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলে সে রং নিয়ে ওখান থেকে উঠে চলে যায় এবং জেড তার দিকে তাকিয়ে হাসে। এরপর দাঁড়িয়ে বলে, সে জিন আবার? কে এই জিন? এর পরের দৃশ্যে দেখা যায় যে ওই প্লে শুরু হয় এবং মাস্টার, খেম, জেড, চান সকলেই ওখানে থাকে। তখন ওখানে বলা হয় যে, আজ আমরা এখানে মিলিত হয়েছি তাদের কথা স্মরণ করার জন্য, যারা ইনজাস্টিসের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাদের জীবন দিয়েছিল এবং ইকুয়ালিটির জন্য যারা লড়াই করেছে। আমরা আমাদের এই প্লের মাধ্যমে সে কথাই জানাতে চাই। আমরা এখানে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। এখানে রক্তপাত হয়েছে এবং সেটা এই ল্যান্ডেই লুকিয়ে আছে, মাটি চাপা পড়ে আছে। এরপর দেখা যায় পং খেমের দিকে তাকায়, কিন্তু খেম এক মনে তখন প্লে দেখতে থাকে। এর ভেতরেই তখন দেখা যায় মাস্টার একটু আনকমফোর্টেবল ফিল করে এবং সেম খেম মাস্টারের দিকে তাকায় এবং তখন দূর থেকে খেম শুনতে পায় তাকে রুমফাইং ডাকছে খেমজিরা বলে, এবং দেখা যায় যে যেটা ওটা দেখতে পায়। তখন যে জিজ্ঞাসা করে, আচ্ছা ওটাই কি রুমফাইং? তখন খেম কিছু বলে না এবং রুমফাইং দেখা যায় দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, তোমাদের সবাইকে ধন্যবাদ, আমি অনেক মজা পেয়েছি তোমাদের কারণে। রুমপাইকে দেখে খেম ভয় পেতে থাকে। যে তখন বলে, মাস্টার আপনি এই ব্যাপারে কিছুই করবেন না? মাস্টার কিছু বলে না। তখন দেখা যায় যে হঠাৎ করেই রুমপাইং অনেক কষ্ট হতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। তখন জেড বলে, মাস্টার আপনি কি করে এটা করলেন? আপনি তো কোনো স্পেলও কাস্ট করলেন না। তখন মাস্টার বলে, এটা আমি না, ওই যে ওরা প্লে করছে ওরা, কারণ ওই প্লের ভেতরে সত্যিকারের মন্ত্রপাঠ করা হচ্ছিল, যার কারণেই রুমপাইনের কষ্ট হচ্ছিল। তখন মাস্টার বলে, একসময় এই হোলি ম্যানদের অনেক বেশি পাওয়ার ছিল এবং তাদের যে ডিসরেসপেক্ট করবে তাদের সে অবশ্যই ক্ষমা করবে না এবং তার ফল তাকে ভোগ করতেই হবে। এই কথা বলার পরে আমরা দেখতে পাই যে রুমপাইনের কাছে ওই হোলি ম্যানদের আত্মাগুলো আসে এবং রুমপাইনকে চাবুক পেটা করে এবং দেখা যায় যে ওই প্লের ভেতরে আবার বলা হয়, আমরা সিনসিয়ারলি চাইছি যে এই যে ঘটনা এটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটা যেন তাদের সাথেই শেষ না হয়ে যায় এবং এখানেই সেই প্লেটা শেষ হয়। সকলে তখন হাতে তালি দেয় এবং খেমের মুখে হাসি দেখা যায়। তখন দেখা যায় চার্ন ওর জায়গা থেকে উঠে খেমের কাছে আসে এবং বলে, খেম তুমি হাসছো কেন? তখন সে বলে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা যদি তোমরা দেখতে পেতে তাহলে অনেক ভালো হতো এবং এটা শুধু প্লে না, এটা অনেক কিছু মিন করে। এই কথা শুনে তখন চারণ বলে, হ্যাঁ ঠিকই বলেছো। চারণ তখন বলে, তারা অনেক চান্স নিয়ে এসেছিল বাট সেটাকে কবর দিয়ে দেওয়া হয়েছে এবং যখন তাদেরকে আবার মনে করা হয়েছে তারা অবশ্যই ভালো ফিল করছে। তখন খেম মাথা নাড়ে এবং এর পরের দিকে দেখা যায় যে রুম্পাই নদীর পাশে একটা ঘাটের ওপরে এবং তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। এরপর সে শুয়ে পড়ে এবং বলে, এবার হয়তো আমি ফেল করেছি বাট এরপরে আমি আবার আসবো, তখন তুমি ছাড়া পাবে না। এই কথা বলে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মাস্টার একটা ট্রোপসের গাড়ির পিছনে বসে আছে। তখনই সেখানে প্রিম আসে, তার হাতে একটা পানির বোতল। সে সেটা মাস্টারকে দেয় এবং বলে, পানি পান করো, এবং মাস্টার সেটা হাতে নেয়। এবার বলে যে আজকের এক্সিলেন্ট ছিল যে প্লেটা। তখন প্রেম বলে, আমি ড্রাইভারকে খবর দিয়েছি, সে শীঘ্রই চলে আসবে। তখন মাস্টার প্রেমকে তার পাশে বসার জন্য বলে এবং প্রেম তার পাশে বসে এবং মাস্টার বলে, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি বলতে পারো আমাকে ফ্রেন্ড ভেবে। তখন দেখা যায় প্রথম প্রেম একটু ইতস্তত করে এবং তারপর বলে, আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই যেটা অনেকদিন ধরেই আমার মনের মধ্যে ছিল। তখন মাস্টার ওর দিকে তাকায় এবং তারপর বলে প্রেম যে, আচ্ছা আমার কি তোমার সাথে আর কোনো চান্স আছে? মাস্টার প্রেমের দিকে তাকিয়ে থাকে, সে কিছুই বলে না। তখন তার এই অবস্থা দেখে প্রেম বলে, আমি জানি আমরা আগের মতো ক্লোজ নই এবং তুমি সামান হয়েছো, কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি। মাস্টার তখন বলে, প্রেম
কিন্তু আমরা সবসময় ভালো বন্ধু ছিলাম। তখন দেখা যায় প্রেম বলে, আসলেই আমি পাগল। তখনই দেখা যায় সেখানে খেম আসে কিন্তু ওরা তাকে দেখতে পায় না। এরপরে প্রেম উঠে দাঁড়ায় এবং বলে, "আমি চাই তুমি এটা নিয়ে আবার ভাবো এবং আমাকে একটা চান্স দাও।" এরপর সে একটা গিফট দেয় এবং বলে, "এট লিস্ট আশা করব তুমি এটা গ্রহণ করবে।" এই কথা বলার পর মাস্টার ওই গিফটটা হাতে নেয় এবং ওখান থেকে প্রেম চলে যায়। এরপর মাস্টার উঠে দাঁড়ায় এবং খেম চুপিসারে ওখান থেকে চলে যেতে নিলে মাস্টার তখন ডাকে, "খেম।" তখন খেম সামনে আসে এবং মাস্টার তাকে বলে, "কি হয়েছে?" তখন খেম বলে যে, "কিছুই না। আসলে পং আমাদেরকে আজকে রাতে টেম্পল ফেয়ার আছে সেখানে নিয়ে যেতে চায়।" তখন মাস্টার বলে, "তোমরা শুধু দুজনে?" তখন খেম বলে, "না, জেড আর চার্মি আমাদের সাথে যাবে।" এবং মাস্টার তখন জিজ্ঞাসা করে, "কিভাবে যাবে?" তখন খেম বলে যে, "পং আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে।" খেম তখন বলে, "আপনার যদি সমস্যা থাকে তাহলে আমাকে না করে দিতে পারেন।" তখন মাস্টার বলে, "তুমি চাইলে যেতে পারো। আমি তো তোমার গার্ডিয়ানও না।" তখন খেম বলে, "আপনি আমার গার্ডিয়ান না, কিন্তু আপনার অনেক কোয়েশ্চেন আছে এই ব্যাপারে।" এই কথা শুনে তখন মাস্টার আর কিছু বলে না। খেম তখন মাস্টারকে থ্যাংক ইউ বলে। মাস্টার বলে, "যদি কোনো বিপদ-আপদ হয় তাহলে পং দায়ী থাকবে। কারণ পংই তোমাদের সবার মাঝে বয়স্ক এবং সেই তোমাকে টেক কেয়ার করার জন্য নিয়ে যাচ্ছে। যদি সেটা না করতে পারে তাহলে ব্লেমটা তো তারই, তাই না?" এরপর খেম তার হাত থেকে সেই তাবিজটা খুলে মাস্টারকে দিতে নেয় এবং মাস্টার তার হাতটা ধরে ফেলে এবং বলে যে, "এখনই এটা খুলে ফেলো না। যখন ফিরে আসবে তখন এটা আমাকে ফেরত দিয়ে দিও।" এই কথা শুনে খেম ওখান থেকে চলে যেতে নেয় এবং কিছু দূর যাওয়ার পথে আবার দাঁড়ায় এবং পিছনে তাকায়। তখন মাস্টার বলে যে, "বেশি দেরি করো না। তাড়াতাড়ি বাসায় ফিরে এসো।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পং একটা মাল টানার একটা গাড়ি নিয়ে আসে এবং জেড বলে, "পং, আমি ভেবেছিলাম তুমি কোনো ফ্যান্সি গাড়ি নিয়ে আসবে।" তখন দেখা যায় পং বলে, "একজন হলো এমপি ছেলে এবং আরেকজন গ্রাম প্রধান। তারা যদি ফ্যান্সি গাড়ি নিয়ে যায় তখন মানুষ বলবে যে আমরা শো অফ করার চেষ্টা করছিলাম।" তখন দেখা যায় জেড বলে, "আমিও তেমনটাই ভেবেছিলাম।" পং তখন বলে, "চলো তাড়াতাড়ি গাড়িতে ওঠো" এবং বলে, "বাট খেম, তুমি প্যাসেঞ্জার সিটটা নাও এবং জেড চার্নের সাথে যাক।" একথা বলার পর জেড বলে, "তাকে বিরক্ত করো না। আমি এখান থেকে আমিই তোমাকে ভালোভাবে দেখিয়ে নিয়ে যেতে পারবো।" তখন খেম বলে, "সমস্যা নেই। আমি প্যাসেঞ্জার সিটে নিচ্ছি। তুমি চার্নের সাথে যাও।" একথা বলার পর সে গাড়ির দিকে যায় এবং পং দৌড়ে গিয়ে গাড়ির দরজাটা খুলে দেয় খেমের জন্য। খেম ভেতরে ঢুকে বসে। এরপর যেটা চার্ন তখন পেছনে যায়। চার্ন তখন বলে, "তোমার কি মনে হয় খেম পনকে চান্স দেওয়ার চেষ্টা করছে?" তখন দেখা যায় জেড বলে, "তুমি চুপ করো। তুমি তোমার শিপ ভেঙে ফেলতে পারো কিন্তু আমি পারবো না। আমি এখন একই শিপে আছি।" এই কথা বলে সে গাড়ির ব্যাক সিটে উঠে বসে এবং তখন দেখা যায় ভেতর থেকে পং খেমকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, যখন ফেয়ারে কি তুমি স্পেশাল কিছু করতে চাও?" তখন দেখা যায় খেম বলে যে, "আমি বাটার কর্ন ট্রাই করতে চাই।" তখনই দেখা যায় মাস্টার সামনে আসে বারান্দায় এবং ওদের গাড়ির দিকে তাকিয়ে থাকে এবং ওদের গাড়ি আস্তে আস্তে করে ওখান থেকে চলে যায়। খেম আর মাস্টার দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওদের গাড়ি চলে গেলে মাস্টার তখন ভেতরে আসে এবং তার সেই স্পিড সার্ভে দুটি আসে। তখন মাস্টার আকিকে বলে, "আকি, তুমি তাদের উপর লক্ষ্য রাখবে এবং যদি কিছু হয় তখন থর্নকে খবর দিবে।" আকি তখন বলে, "আচ্ছা, তারা যদি বিভক্ত হয়ে যায় তাহলে আমি কার দিকে চোখ রাখবো?" এই কথা বলে আকি আর থর্ন দুজনে মিটমিট করে হাসতে থাকে। মাস্টার তখন পিছনে ফিরে তার লাঠিটা উঠায় এবং বলে, "অনেকদিন এটা তোমাদের উপর ব্যবহার করা হয় না।" এবং সেটা থেকে ওরা দুজনেই ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ওরা চারজন সেই মেলায় যায় এবং দেখতে পায় সেখানে সেই বাটার কর্ন বিক্রি করা হচ্ছে। তাহলে সেই লম্বা ভিড় দেখে তখন জেড বলে, "এটা পেতে পেতে আমাদের রাত্র হয়ে যাবে।" এই কথা বলে তারা ওখান থেকে বেলুন ফুটানোর জায়গায় চলে যায় এবং ওরা ৩ টে বেলুন নেয় ৳২০ দিয়ে। এরপর ৩ জনই চেষ্টা করে কিন্তু কেউই পারে না। এরপর এই ফাঁকে দেখা যায় তখন পং ওই বাটার কর্নের ওইখানে আবার যায় এবং একটা নিয়ে আসে সে খেমের জন্য। এবার পং সেটা খেমের হাতে দেয় এবং খেম বলে, ৳১ কেন আনলে? আর কখন তুমি এটা এনেছো?" এর ভেতরে দেখা যায় জেড অন্য এক জায়গায় পপসাইকেল দেখতে পায় এবং সে ওটা নেওয়ার জন্য চেয়ানের সাথে সেখানে চলে যায় এবং দেখা যায় যে পং বলে এসব বিষয়ে সে খুবই এক্সপার্ট। এই কথা বলে সে আর খেম কিছু কাপড়ের দোকানে যায় এবং কাপড়-চোপড় দেখতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় যে তা জেড আর চান সে পপসাইকেল খাচ্ছিল। এরপর হঠাৎ করেই মাইকে অ্যানাউন্সমেন্ট শোনে যে মরলাং গানে নাচ হবে এবং সেটা শুনে জেড খুশি হয়ে যায় এবং বলে, "ওয়াও! মরলাং সং!" এ কথা শুনে সে সবাইকে বলে, "চলো ডান্স ফ্লোরে ডান্স করি।" তখন দেখা যায় যে চান বলে, "না, আমি ডান্স করতে পারি না" এবং খেম বলে, "আমি তো ক্রাউড একদমই পছন্দ করি না।" আর পং বলে, "আমি পাস করে দিলাম" এবং একথা শুনে জেডের মন খারাপ হয়ে যায় এবং সে চার্নকে নিয়ে যেতে চায় এবং বলে যে, "আমি তো ইন্ট্রোভার্ট, আমি যাবো না তোমার সাথে।" এবং পং বলে, "তোমার সাথে ডান্স করা রিস্কি।" এই কথা শোনার পর তখন চার্ন বলে, "আচ্ছা, তুমি কেন বললে ওর সাথে ডান্স করা রিস্কি?" তখন দেখা যায় পং তখন কিলিং সাইন দেখায় এবং ওরা দুজনে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় পং তখন খেমকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, আমরা এখন তাহলে কি করব?" এরপর দেখা যায় যে আকি একটা দোকানে বসা এবং সেখানে পং আর খেম যায় এবং দেখা যায় সেখানে সব কাপড়। তখন খেম বলে, "মনে হয় এখানে সব কাপড়রা এসেছে।" তখন পং বলে, "হ্যাঁ, আমরা তো কাপড় হিসেবে এসেছি।" এই কথা শুনে আকি দাঁড়িয়ে যায় এবং ওরা দুজনে হাসে। হাসি দেখে যে আকি একদম মন খারাপ করে।
তখন অপরদিকে দেখা যায় যে চান আর জেড ওখানে ডান্স করছিল। আর জেডের ডান্স দেখে চান তো পুরোই অবাক, এবং সে ডান্স করতে করতে সে চানের হাত ধরে নাচানাচি শুরু করে। এবং দেখা যায় চান বলে যে আমি ওর সাথে না, আমি ওর সাথে না, এবং আমি তাকে চিনি না, এই কথা বলে। কিন্তু জেড তো কিছুতেই হার মানার পাত্র না। জেড তখন তাকে বলে জীবন অনেক ছোট ম্যান, এটাকে এনজয় করে যখন তুমি এটা করতে পারতেছো, পরে আবার বলো না যে আমি তোমাকে বলিনি। এই কথা শুনে তখন চান ওর দিকে তাকিয়ে থাকে, এবং দেখা যায় যে জেড ওকে নিয়ে আবারও ডান্স শুরু করে। জেড আর চান ওখানে খুবই এনজয় করে। এরপর দেশে আমরা দেখতে পাই যে থর্ন রিপোর্ট করছে যে পংস ভূতে এত ভয় পেয়েছিল যে সে খেমের হাত অনেক টাইট করে ধরে রেখেছিল। মাস্টার তখন বলে অনেক বলেছ, আমি তোমাদেরকে বিপদের কথা বলতে বলেছিলাম, আর এসব বিষয়ে আমার একদমই ইন্টারেস্ট নেই। তো এখন থর্ন বলে কিন্তু তারপর তো আপনি পুরোটাই শুনলেন। মাস্টার তখন রেগে থর্নের দিকে তাকায়, এবং থর্ন ওখান থেকে চলে যায়। আর দেখা যায় মাস্টার আগে তার মুঠো বন্ধ করে ফেলে। এরপরের দৃশ্যে দেখা যায় যে পঙ্ক আরো হাত ধরে গোস্ট হাউস থেকে বের হয় এবং বলে খেম, খেম তুমি কি ঠিক আছো? তুমি ভয় পেও না, আমরা এখন বাইরে আছি। তখন দেখা যায় সেই ঘরের ভেতর থেকে খেম বেরিয়ে আসে এবং পংকে ডাকে। পং তখন পিছনে ফিরে আর দেখে যে ওখানে খেম দাঁড়িয়ে আছে। এরপর সে পাশে তাকাতেই দেখে সে একটা ভূতের হাত ধরে দাঁড়িয়ে আছে। তারপর সে সেই ভূতটাকে সরি বলে এবং ভূতটা ওখান থেকে লাফাতে লাফাতে চলে যায় এবং খেম ওর কাছে আসে। পং লজ্জায় একটু হাসে এবং বলে খেম তুমি ভূতে ভয় পাও না? তখন দেখা যায় খেম বলে যে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেসব এই ভূতের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। পং তখন বলে যে ও তার মানে যে ব্যাংককে হান্টেড হাউসগুলো আছে ওগুলো অনেক বেশি ডেকোরেটেড, তাই তো? তখন খেম মাথা নেড়ে এবং বলে হ্যাঁ। তখন পং বলে আমার মনে হয় জেঠার চান ওখানে ডান্স করছে, আমরা চলো একটু বাতাস চেঞ্জ করি। এবং সে বলে চলো আমরা পিছনে দাঁড়ানো ওই ড্রিম হুইলে উঠি। খেম তখন সেই ড্রিম হুইলের দিকে তাকিয়ে বলে না, আমি এখানেই ঠিক আছি, আমি মনে হয় এই আশপাশটাই দেখি, সেটাই বরং ভালো। এবং পংকে জিজ্ঞাসা করে তুমি কি টায়ার্ড? তখন পং বলে আসলে তোমাকে আমার কিছু বলার আছে, আমার মনে হয় ওটাই ভালো জায়গা হবে সেটা বলার। এরপর পং খেমের হাত ধরে টেনে বলে চলো আমরা লাইনে গিয়ে দাঁড়াই, লাইন বড় হয়ে যাবার আগেই। তখন খেম দাঁড়িয়ে যায় এবং বলে পং আমার মনে হয় তুমি যেটা বলতে চাও সেটা না বলাই ভালো এবং নিজের ভেতর রাখো। তখন পং একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং খেমের হাতটা ছেড়ে দেয় আর বলে ও অলরেডি রিজেক্ট হয়ে গেছি। তখন দেখা যায় খেম বলে সরি পং তোমাকে ডিসঅ্যাপয়েন্টেড করার জন্য, আসলে আমি তোমাকে একজন বড় ভাইয়ের মতো দেখি। এবং সে আরও বলে রিসেন্টলি আমি অনেক ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি অন্য কিছু নিয়ে এখন চিন্তা করতে পারছি না। তখন দেখা যায় পং বলে কারণ কি শুধু এটাই, নাকি তুমি তোমার হৃদয় অন্য কাউকে দিয়ে দিয়েছো? এরপর দৃশ্যে আমরা দেখতে পাই জেড আর চান ড্রিঙ্কস পান করে এবং জেড বলে সো রিফ্রেশিং, অনেকদিন হয়ে গেছে আমি ডান্স করি না। এবং চান বলে সেটা খুবই সারপ্রাইজিং। আবার বলে যাই হোক কোথায় খেম? তখন জেড বলে সে পংয়ের সাথে। তখন চান বলে আমি জানি সে কার সাথে, কিন্তু তারা কোথায় আছে? তখন দেখা যায় চান আবার বলে আমার একটু কেমন যেন ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই। তখন জেড বলে সেটা কি করে সম্ভব, রূপবাইনের সাথে তো মাস্টার সকালেই ডিল করেছেন। তখন চান কিছু বলে না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পং বলে যে ফরগেট ইট, এটা ভুলে যাও, ওটা আমার কোনো কিছু যায় আসে না, তাই না? তখন খেম বলে একটু আগে তুমি অনেক বেশি চিল্লাচিল্লি করেছো, নিশ্চয়ই তোমার গলা শুকিয়ে গেছে, চলো ওই দোকান থেকে আমরা কিছু ড্রিঙ্কস কিনে খাই। এরপর তারা ওখানে চলে যেতে নেয় এবং তখনই দেখা যায় ওখানে পংয়ের একটা রাইভাল আসে এবং তার সাথে আরো দু তিনজন ছেলে থাকে। সে বলে ও ম্যান, আমি তো ভেবেছিলাম তুমি ওকে অন্য কেউ, কিন্তু দেখলাম তুমি আমার বুড্ডি। তখন দেখা যায় পং বলে ও ক্লা তুমি এখানে? ক্লার সাথে ছেলেগুলো হাসতে থাকে। তখন ক্লা বলে ও তুমি কি ডেটে এসেছো? তখন পং বলে আমি ব্যস্ত আছি, আমাকে এখন যেতে দাও। তখন ক্লা বলে কাম অন, কিসের তো তাড়াহুড়ো, তুমি তাড়াহুড়ো করছো কেন? একা একা এনজয় করছো, আমার সাথে ফাইট করার জন্য কি তুমি রেডি? তখন দেখা যায় তার সাথে ছেলেগুলো বলে আমরা অনেক বেশি রেডি তোমার সাথে ফাইট করার জন্য। তখন পং বলে যে আমি এখন কিছুই বলবো না, ওটা রিংয়ে যখন আমরা উঠবো তখন ওর জন্য তুলে রেখে দিলাম, আর তোমার মতো লাউড মাউথের সাথে আমি কোনো কথা বলতে চাই না। তখন ছেলেটা বলে আমি হতে পারি যে আমি লাউড মাউথের, কিন্তু আমি তোমার মুখ ভোঁতা করে দিতে পারি। ক্লা আবার বলে কি তুমি লড়বে আমার সাথে? তখন অবস্থা বেগতিক দেখে খেম বলে তার থেকে বেটার হয় যদি আমরা দুদল আলাদা হয়ে যাই, এখানে থাকলে আমাদের দ্বারা সকলে বিরক্ত হতে পারে। তখন ক্লা বলে কে কে বিরক্ত হবে এবং তুমি কাকে মিন করছো? এই কথা বলে সে বলে তুমি কি কোচ নাকি অন্য কেউ, এবং তুমি আমার এরকম অর্ডার দিচ্ছ কেন? তখন দেখা যায় খেম কিছুই বলে না। তখন ক্লা খেমকে একটা ধাক্কা মারে এবং সেটা থেকে পংও ওকে একটা ধাক্কা মারে এবং বলে তুমি কি করছো? এই কথা বলে সে ক্লাকে আবার একটা লাথি মারে এবং খেমের হাত ধরে ওখান থেকে দৌড়াতে থাকে। এবং সামনে দেখা হয় জেড আর চানের সাথে এবং বলে জেড চান তাড়াতাড়ি ভাগো, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তখন ক্লাস ওখানে এবং বলে ও তুমি এমপির ছেলে না, আর তুমি ওদের সাথে নাকি, এই কথা বলে। এবং তখন দেখা যায় জেড বলে ও ক্লা এবং ওকে গ্রিট করে। তখন বলা যায় অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। এবং তখন সে চুপি চুপি চানের দিকে ঝুঁকে বলে
পালানোর জন্য রেডি হও এবং বলে এটা হলো ক্লা, সে পঙের রাইভাল। তখন দেখা যায় জেড বলে যে পালাও, এই কথা বলে সে দৌড়ে চলে যায় এবং বলে যায় যে তুমি তার থেকে বরং তাড়াতাড়ি করো। এই কথা বলে তখন ক্লে বলে যে তোমার বুদ্ধি তো চলে গেল। তখন সে তাকিয়ে দেখে যে পাশে চার নেই। এইটা দেখেই সে তখন মিডল ফিঙ্গার দেখে ওখান থেকে দৌড়ে চলে যায় এবং ওর সাথে ছেলেগুলো ওর পিছনে যেতে চাইলে সে তাকে যেতে দেয় না এবং ব্যাগের ভেতর থেকে কিছু একটা বের করে সে একটা স্পেল কাস্ট করে এবং বলে যে তরঙ্গে পরিণত হও। এই কথা বলেই সে ওটা ছেড়ে দেয় তার হাত থেকে এবং সেগুলো অনেকগুলো তরঙ্গে পরিণত হয় এবং উড়ে উড়ে ওদের দিকে যেতে থাকে। তখন দেখা যায় ওরা চারজন দৌড়ে একটু দূরে এসে দাঁড়ায় এবং যে জিজ্ঞাসা করে যে তুমি কি করেছো ওদের সাথে। তখন পং বলে যে আমি তাকে পাঞ্চ মেরেছি কারণ সে আমাদের সাথে, ইভেন খেমের সাথেও। তখন জেড বলে যে খেম তুমি কি ঠিক আছো। খেম তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি, কোনোটা কিছুই না। এবং তখন জেড বলে আমার মনে হয় তারা এতক্ষণে থেমে গেছে। এই কথা বলে তখন চাঁদ কিছু একটা ফিল করতে পারে এবং বলে আমার মনে হয় না তারা থেমে গেছে। এই কথা বলেই তার পিছনে ফিরে দেখতে পায় যে সেই পতঙ্গগুলো তাদের দিকে চলে আসছে। তখন জেড বলে এটা তো ব্ল্যাক ম্যাজিক এবং এটা শুধু যারা ইন্টেন্ট করে যাদের প্রতি পাঠায় তারাই দেখতে পায়, অন্য কেউ দেখতে পাবে না। এবং দেখা যায় ওর পতঙ্গগুলো ওদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই দৃশ্য আঁকি তখন দেখে এবং সে থনকে বলে, থন তখন গিয়ে মাস্টারকে বলে মাস্টার অনেক সিরিয়াস একটা ব্যাপার ঘটে গেছে এবং সে ওইসব ঘটনা বলে। তখন দেখা যায় মাস্টার বারান্দায় আসে এবং সে অন্য একটা বড় পতঙ্গ তৈরি করে সেটা পাঠিয়ে দেয় ওদেরকে বাঁচানোর জন্য। এরপরে আবার দেখা যায় যে জেড পংকে বলে পং তোমার সাথে সে জিপ্পুটা আসে না, তুমি ওদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। তখন সে বলে যে তোমার কি হবে। তখন সে বলে এখানে সবার থেকে আমার ম্যাজিকই বেশি পাওয়ারফুল, তাই আমি সব দেখে নেব, তুমি চলে যাও ওদেরকে নিয়ে। পং একটু ইতস্তত করে। এই দৃশ্য দেখে জেড বলে পং সময় নেই, এখনই করো। তখন সে খেমকে নিয়ে চলে যায় এবং চার্নো ওদের পিছন পিছন যায়। এরপরে দেখা যায় যে সেই ক্লে এর দল ওখানে চলে আসে এবং সেই পতঙ্গগুলো একসাথে জেডের উপর হামলা করতে নিলেই চার্ন আসে এবং সে একটা বেষ্টনী তৈরি করে জেডের সামনে এবং ওই পতঙ্গগুলো তখন চার্নের উপর আক্রমণ করে এবং পেছন থেকে ওই ছেলেগুলো তখন বলে বস এটা কেমন হলো, তাদের তো কিছুই হলো না। ওই পতঙ্গদের আক্রমণে চার্ন অনেক ব্যথা পায় এবং যে তখন চোখ খুলে বলে হে তুমি তাদের সাথে কেন গেলে না। এরপর ওর হাত ধরে দৌড়তে শুরু করে এবং তখন দেখা যায় ক্লা এর যে লোকজন ছিল তারাও ওদের পিছন পিছন দৌড়াতে থাকে। এরপরে দেখা যায় ক্লা পং আর খেমের পিছন পিছন যায় এবং তাদের পিছন থেকে ডাকে এবং বলে এখন আমি তোমাদের এমন অবস্থা করব যে তোমরা বেড থেকে উঠতে পারবে না এবং কখনোই ফাইট করতে পারবে না। এবং সেটা পং ঠেকাবার চেষ্টা করে কিন্তু তার সেই স্পেলে কিছুই হয় না। তখন দেখা যায় ওই পতঙ্গগুলো ওদের দুজনকে আঘাত করতে থাকে। আর ওদিকে দেখা যায় যে ক্লায়ের সাথে ছেলেগুলো তখন জেড আর চানকে খুঁজছিল এবং বলে যদি তাদেরকে খুঁজে পাই তাহলে এমন পিটান পিটাবো যে আর উঠতে না পারে। আর ওদিকে দেখা যায় যে ওরা দুজন একটা গাড়ির ভেতর শুয়ে আছে এবং ওই ছেলেগুলো তখন খুঁজতেই থাকে। এরপর জেটের হঠাৎ চোখ পড়ে চার্নের দিকে এবং দেখে চার্ন ওর দিকে তাকিয়ে আছে এবং সে চার্নকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। চার্ন তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি। এরপর জেড হঠাৎ করে চার্নের পকেটে হাত দেয় এবং দেখে মাস্টারের দেওয়া সেই অ্যামুলেটটি তখনও তার পকেটে রয়েছে। তখন সে খুশি হয়ে যায় এবং বলে আরে মাস্টারের দেওয়া সেটা তো এখন এখানে আসলে, তুমি তো একটু আগে একদমই শেষ হয়ে যাচ্ছিলে। এরপর দেখা যায় ওই ছেলেগুলোর আওয়াজ পাওয়া যায় আবার। তখন চার্ন জেটের মুখ চেপে ধরে এবং দুজন দুজনার দিকে খুব প্যাশনেটলি তাকায় এবং একটু পরে যখন ছেলেগুলো চলে যায় তখন চার্ন ওর মুখটা ছেড়ে দেয় এবং তার হাতের যে অ্যামুলেটটা ছিল সেটা সে চার্নের পকেটে আবার রেখে দেয় এবং দুজন দুজনার দিকে আবার তাকিয়ে থাকে। চার্ন তখন জেডকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো, তোমাকে কোথাও ওই প্রথম কামড়িয়েছি। তখন জেড বলে না আমি একদম ঠিক আছি। আর তখনই উপর থেকে আঁকি বলে তারা চলে গেছে এবং তখন দেখা যায় ওরা দুজনে উঠে বসে এবং বলে যে তুমিও এখানে। তখন বলে হ্যাঁ মাস্টারের ম্যাজিক সবাইকে রক্ষা করেছে, তোমরা এখন উঠতে পারো। ওদিকে দেখা যায় খেম আর পংকে ওই পতঙ্গগুলো কামড়াচ্ছে এবং তখন এই মাস্টারের পাঠানো সেই বড় পোকাটা আসে এবং ওর আলো দিয়ে সেই পোকাগুলোকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে ক্লা অনেক অবাক হয়ে যায় এবং খেম আর পংও অবাক হয়ে যায়। এরপর ক্লা ওখান থেকে চলে যায় আর যাওয়ার সময় বলে যে আমি আবার ফেরত আসবো এবং দেখা যায় যে পং খুবই কষ্ট পাচ্ছিল এবং খেম ওকে ধরে রাখে। এরপর দেখা যায় ওখানে জেড আর চার্ন চলে আসে এবং বলে খেম পং তোমরা ঠিক আছো। এবং জেড আবার জিজ্ঞাসা করে খেম তুমি কি ঠিক আছো। তখন খেম বলে হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু পং মনে হয় ঠিক নেই। কিন্তু এরপর দেখা যায় পং ওকে সাইন দেখায় কিন্তু এরপরই সে অজ্ঞান হয়ে যায় এবং ওরা ধরাধরি করে ওকে শোয়ায়। এবং তখন আঁকি আসে আর বলে চলো ওকে মাস্টারের কাছে নিয়ে যাই যাতে মাস্টার ওর ওপর যে স্পেল আছে সেটা রিমুভ করতে পারে। এবং তখন সবাই ওরা ওকে মাস্টারের কাছে নিয়ে যায় এবং এর পরের দৃশ্যে দেখা যায় যে পং বেডে শুয়ে আছে এবং খেম ওর হাত ধরে বসে আছে। সেটা মাস্টার দেখে এবং মাস্টার বলে যে ওর যে স্পেল ছিল সেটা অলরেডি রিমুভ করা হয়েছে এবং একটু রেস্ট নিলেই ও ঠিক হয়ে যাবে। খেম তখন মাথা নাড়ে এবং ও আবার পরাগের দিকে তাকায় এবং দেখা যায় জেড আর চারানো ওখানে ওদের দিকে তাকিয়ে থাকে। জেড তখন বলে খেম আজকে রাত্রে তুমি পংয়ের দেখাশোনা করো, আমি আর স্যার অন্য কোথাও ঘুমাবো।
তখন খেম বলে আমি। তখন জেড বলে যে হ্যাঁ, কারণ এখানে আমরা সবাই তো আর ঘুমোতে পারবো না। তখন সে চানকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং মাস্টার ওখান থেকে চলে যেতে নেয় আর তার চোখ পড়ে ওইখানে রাখা কিছু খাবারের উপর। তখন সেটা থেকে খেম বলে আসলে আমি আপনার জন্য কিছু স্প্রিং রোল এনেছিলাম, কিন্তু আমি তো দেরি করে ফিরেছি, ওগুলো মনে হয় এখন নষ্ট হয়ে গেছে। তখন মাস্টার বলে আমি ওগুলোই খাবো, তুমি ওটা একটা প্লেটে বেড়ে দাও। তখন খেম বলে আচ্ছা ঠিক আছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চার্ন আর জেড একটা রুমে বিছানা পেতে শুয়ে আছে এবং চার্ন কতগুলো বালিশ দিয়ে ওদের মাঝখানে একটা দেয়াল তুলে দেয় এবং সেই দৃশ্য দেখে তখন জেড জিজ্ঞাসা করে তোমার সমস্যা কি? তখন চার্ন শুয়ে বলে যে না, আমার কোনো সমস্যা নেই। চার্ন তখন আবার বলে আসলে আমি কারোর সাথে রুম শেয়ার করতে অভ্যস্ত না। এবং সে কথা শুনে তখন জেড বলে একদম ননসেন্স কথাবার্তা, তুমি এই কিছুদিন ধরেই আমার সাথে রুম শেয়ার করছো। তখন আবার চার্ন বলে যে সেটা তো আমরা শুধু দুজন ছিলাম না, তখন খেমও ছিল। এই কথা শুনে জেড একটু হাসে এবং চার্ন বলে আমি কিছুই বলিনি। তখন যখন জেড উঠে বসে এবং বলে আচ্ছা আমাকে সত্যি করে বলো তো কি সমস্যা, তোমার কি হয়েছে, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? চার্ন বলে আমি কিছুই লুকাচ্ছি না। জেড তখন বলে এই কতদিন ধরে তুমি খুব স্ট্রেঞ্জ বিহেভ করছো, আসলে কি হয়েছে তোমার? জেড তখন আবার জিজ্ঞাসা করে আচ্ছা এটা কি ওই জিন নামের লোকটার সাথে সম্পর্কিত কোনো কিছু? কে এই জিন? তখন চার্ন কিছু বলে না। জেড তখন আবার বলে তুমি ঘুমের ঘোরেও তার নাম জপে যাচ্ছ, জিন কি তোমার লাভার? এই কথা শুনে চার্ন একটু হাসে এবং সে উঠে বসে আর জেডকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমার ব্যাপারে জেলাস ফিল করছো? জেড তখন বলে একদম টপিক চেঞ্জ করার চেষ্টা করবে না, আমাকে সবকিছু খুলে বলো। এর পরের দিকে দেখা যায় যে খেম সে খাবারটা রেডি করে মাস্টারের জন্য টেবিলে নিয়ে আসে এবং মাস্টার বারান্দায় দাঁড়ানো। তখন সে মাস্টারকে বলে মাস্টার আপনার এটা রেডি। তখন মাস্টার ওর দিকে ফিরে এবং ওকে ওইখানে ডাকে। তখন খেম ওইখানে যায় এবং দেখা যায় সেই পতঙ্গটা ওখানে ফেরত আসে এবং মাস্টার বলে হাত পাতো এবং ওটা ধরার চেষ্টা করো। এরপর খেম হাত পাতে এবং ওই পতঙ্গটা তখন খেমের হাতে এসে বসে। খেম তখন বলে এটাই সেটা যেটা আমাকে বাঁচিয়েছিল? তখন মাস্টার মাথা নেড়ে হ্যাঁ বলে এবং দেখা যায় খেম ওটা হাতে নিয়ে প্রেয়ার করে এবং এরপরে সে মাস্টারের দিকে তাকিয়ে মাস্টারকে ধন্যবাদ বলে। এরপর খেম পিছনে ঘুরে টেবিলের কাছে যেতে নেয় এবং মাস্টার ওর পেছন পেছন যায়। হঠাৎই মাস্টারের চোখ পড়ে খেমের পিঠের দিকে এবং বলে ওটা কি? খেম তখন বলে কোথায় কি? তখন মাস্টার বলে তোমার পেছনে যে আঘাত পিঠে, ওটা কিভাবে হয়েছে? তখন খেম বলে ওহ এটা, ওটা ওখানে কেউ একজন আমার গায়ে পাথর ছুঁড়ে মেরেছিল এবং সেটাই পড়েছে, ওটা সিরিয়াস কিছু না। তখন মাস্টার ওর কাছে আসে আর বলে আমাকে দেখতে দাও। এই কথা বলে ওর পিঠের দিকে ঝোঁকে এবং তারপর ওর দিকে তাকায়। এদিকে দেখা যায় যে চার্ন তাদের পাস্ট লাইফের সব কথা বলে জেডকে এবং জেড বলে ও মাই গড, তার মানে বলছো যে আমরা পাস্ট লাইফে খেমের বন্ধু ছিলাম এবং আমরা তাকে না জেনে ডেট করতাম। তখন সে আবার বলে যে তুমি কি জন্য এত চিন্তিত? আমরা তো এখন রিলেশনেও নেই, তোমার কি মনে হয় আমি তোমার সাথে ইন্টিমেট হবো এই জন্য তুমি চিন্তিত? তখন দেখা যায় চার্ন বলে যে আমি আমার নিজের জন্য চিন্তিত, আমার মনে হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এবং সে বলে আমি এটাও জানি না এই ফিলিংসটা পাস্ট লাইফের নাকি এই লাইফের। তখন জেড একটু অবাক হয় আর বলে এই লাইফের? জেড তখন জিজ্ঞাসা করে তুমি কি, কিন্তু কথা শেষ করতে পারে না। তখনই চার্ন বলে আম সরি, আমি নিজেও এটা খুঁজে বের করতে পারিনি খেমের মতো। তখন দেখা যায় আবার বলে যে তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো তাহলে আমি বাইরে চলে যেতে পারি মেডিটেশন করার জন্য। এই কথা বলে সে উঠে চলে যেতে নেয়, কিন্তু জেড ওর হাত ধরে বলে এবং বলে তুমি আগাম সবকিছু ভেবে রেখো না, কে বলেছে আমি আনকমফোর্টেবল ফিল করি? তখন চার্ন বলে মাত্রই তুমি কি বললে এটা? তখন দেখা যায় জেড বলে যে কিন্তু তুমি আমাকে হেল্প করেছো, আমি তোমাকে কত কার্ডস করছি, তারপর তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো। যদিও তুমি সামটাইম আমার সাথে অনেক দুষ্টুমি করছো, কিন্তু শুরুটা সেটা আমিই করেছিলাম। তখন আবার জেড বলে শিট, এটা আমি কি বলে ফেললাম। তখন দেখা যায় যে সে সরি বলে চার্নের ঠোঁটে একটা চুমু খায় এবং দুজনকেই লজ্জা পেতে দেখা যায়। এবং তারপর জেড বলে আচ্ছা এটা কেমন ছিল? তখন প্রথমে চার্ন কিছু বলে না। চার্ন তখন বলে কি বলছো? তখন দেখা যায় জেড আবার লজ্জা পায় এবং বলে ধুর, আমাকে কি সব কথা বলে দিতে হবে? তখন আবার বলে যে আমি একটু আগে যা করলাম সেটা তোমার কাছে কেমন লেগেছে, তুমি কি এটা পছন্দ করেছো? তখন দেখা যায় চার্ন বলে যে আমি বলতে পারি না, কারণ এটা অনেক বেশি ফাস্ট ছিল। এই কথা বলে সে তাদের মাঝখানের বালিশগুলো সরিয়ে দেয় এবং জেটের সামনে হাঁটু গেড়ে বসে আর বলে আমি আবার এটা ট্রাই করে দেখতে পারি যে আমার যে হাইপোথিসিস সেটা ঠিক কিনা। তখন জেট মাথা নেড়ে সায় জানায় এবং চার্ন তার এক হাতে জেটের মুখটা তুলে ওকে ডিপলি কিস করে। এরপরে জেটও চার্নের সামনে হাঁটু গেড়ে বসে এবং ধীরে ধীরে চার্নের শার্টের বোতামগুলো খুলে দেয় এবং দেখা যায় নিজের গেঞ্জিটাও খুলে ফেলে। এরপর তারা ওয়াইল্ডলি একে অপরকে কিস করে এবং সেখানেই তারা ইন্টিমেট হয়। এরপরের দিকে দেখা যায় মাস্টার খেমকে বলে এটা তো অনেক খারাপ অবস্থা। তখন সে ওখান থেকে চলে যায় এবং একটা ঔষধ নিয়ে আসে। তখন খেম বলে যে
আমি নিজেই দিতে পারবো। কিন্তু মাস্টার বলে যে পিছনে ঘোরো এবং দেখা যায় যে খেম বলে যে না আমি নিজে পারবো। তখন মাস্টার আবার বলে যে আমি তোমাকে বলেছি পিছনে ঘুরতে। মাস্টারের কোল্ড ফেজের দিকে তাকিয়ে খেম তখন পেছনে ঘোরে এবং দেখা যায় মাস্টার হাতে একটু ঔষধ নিয়ে ওর ওখানে ধীরে ধীরে মাজতে থাকে এবং খেম একসময় বুঝতে পারে যে এটা প্রয়োজনের তুলনায় একটু বেশিই হয়ে যাচ্ছে। এরপর হঠাৎ করে খেম মাস্টারের দিকে ঘোরে এবং জিজ্ঞাসা করে মাস্টার আপনি কি আমার উপর রাগ? তখন মাস্টার বলে হ্যাঁ। তখন খেম মুখটা নিচু করে এবং বলে আই এম সরি। তখন মাস্টার বলে আমি তোমার উপরে রাগ না। তখন বলে আমি পঙের উপরে রাগ। সে তোমাকে নেগিয়েছিল ঠিকই, কিন্তু সে তোমাকে সেফ রাখতে পারেনি। এবং আরো বলে যে আমি তাদের উপরে রাগ যারা তোমার এই অবস্থা করেছে এবং আমি আমার নিজের উপরে রাগ। তখন খেম কিছু বুঝতে পারে না, বলে আপনি কি মিন করছেন মাস্টার? তখন মাস্টার বলে তুমি এখানে এসেছো আমার হেল্পের জন্য এবং আমার কাছেই তুমি থাকছো, তার মানে এটাই প্রমাণ হয় যে তুমি আমার। মাস্টার আরো বলে আমি তোমাকে অনেকবার হেল্প করেছি, এই জন্য না যে অন্য কেউ তোমাকে এভাবে আঘাত করবে। এই কথা শুনে তখন খেমের মুখে একটু হাসি ফোটে এবং দেখা যায় মাস্টার ওর দিকে তাকায় এবং ধীরে ধীরে খেমের দিকে আগাতে থাকে। মাস্টারকে আগাতে দেখে খেম পিছনে পিছিয়ে যায় এবং পিছাতে পিছাতে একসময় টেবিলের সাথে তার পিঠ ঠেকে যায় এবং সে টেবিলের উপর বসে পড়ে। তারপরে দেখা যায় মাস্টার তার মুখটা খেমের মুখের কাছে নিয়ে আসে এবং কিস করতে নেয়। আর তখনই এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।